আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যশোর নির্বাচনে ৩৮টির মধ্যে ১১ কেন্দ্রের ফলাফল ঘোষণা। ভিপি পদে ছাত্র দলের রাকিব, জিএস এবং এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে। রবিবার থেকে ৪ দিনের উত্তরাঞ্চলে ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। নিরাপত্তা চেয়ে সরকারের কাছে চিঠি। সরকার ও ইসির পক্ষপাতমূলক আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামাতের। নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত জাতীয় পার্টির, পরিবেশ না থাকার অভিযোগ জেপির মঞ্জুর। তীব্র শীতে বিপর্যস্ত সারা দেশ। ৪ বিভাগ এবং ১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি। এবং যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ। দেশটিতে প্রবেশে জামানত দিতে হবে সর্বোচ্চ $১৫,০০০। ২১ জানুয়ারি থেকে কার্যকর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যকসু এবং হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। এ পর্যন্ত মোট ১১টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী মোহাম্মদ রাকিব ১,১৪২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। বিপরীতে ইসলামী ছাত্র শিবির সমর্থিত রিয়াজ পেয়েছেন ১,০৩১ ভোট। তবে জিএস এবং এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। জিএস পদে আব্দুল আলিম পেয়েছেন ১,০৭৬ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজা পেয়েছেন ৫৭০ ভোট। আর এজিএস পদে মাসুদ রানার ১,০২০ ভোটের বিপরীতে ছাত্রদল সমর্থিত তানজিল পেয়েছেন ৮৯৮ ভোট। এর আগে মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে ভোট গণনার মেশিনে কারিগরি ত্রুটি দেখা দিলে গণনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দীর্ঘ বিরতির পর সমস্যা সমাধান করে আবার ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে যকসু নির্বাচনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী জেমস হামিম। কথা বলছি তার সাথে। হামিম, ফলাফল ঘোষণার সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। ধন্যবাদ তনুজা। আপনি যেমনটা জানিয়েছেন যে সকাল থেকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলের এখানেই আমরা রয়েছি, যে সকাল থেকে মোট ৩৯টি কেন্দ্র থেকে ১৪টি কেন্দ্রের যে ফলাফল রয়েছে তাতে এগিয়ে রয়েছে বিএনপি যে মনোনীত প্রার্থী রয়েছে রাকিব। তিনি মূলত জামাত শিবিরের যে ক্যান্ডিডেট রয়েছে সে পেয়েছেন ১৪২৪ ভোট এবং বিএনপির যে মনোনীত প্রার্থী রয়েছে তিনি পেয়েছেন ১৬২৯ ভোট। এছাড়া আইন শৃঙ্খলার যেই সকাল থেকে আমরা যেটা দেখতে পেরেছি যে ভোটকে কেন্দ্র করে আশেপাশে কিছু আউটলোকও রয়েছে যারা কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং ঢুকতে বাধাও দেওয়া হয়েছে বিভিন্ন সময়। এবং সেই সব বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, ডিবি সহ সোয়াদের একটি টিমও আমরা দেখতে পেরেছি যে হলের মূল ফটকেই রয়েছে। আমরা হলের দুপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মোট যে ১৪টি কেন্দ্র রয়েছে, ৩৯টি কেন্দ্রের ভিতরে ১৪টি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন। আর বাকি যে চারুকলা, শিল্প, সঙ্গীত বিভাগের যে তথ্য রয়েছে সেটি কিন্তু খুব দ্রুতই তারা ফলাফল ঘোষণা করবে বলে আমাদেরকে জানিয়েছে নির্বাচন কমিশনের যারা রয়েছে তারা। আর এছাড়া আরেকটু বলে রাখি যে এই নির্বাচনকে ঘিরে উৎসুখর একটি পরিবেশ হলে বিরাজ করেছে এবং এতে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের যে শিক্ষার মান তা কিন্তু আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হামিম, আপনাকে ধন্যবাদ।
4 দিনের সফরে আগামী রবিবার উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরাঞ্চলের 9 জেলায় ধর্মীয় এবং সামাজিক এই সফরে তারেক রহমান মওলানা ভাসানী, শহীদ আবু সাইদ সহ জুলাই যোদ্ধা এবং তার নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন। এছাড়াও জুলাই শহীদদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সফরের বিস্তারিত জানিয়ে জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার সহ সরকারের সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে। চিঠিতে সফরে কোনোভাবেই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হবে না বলে জানানো হয়েছে। রবিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়া পৌঁছে রাত্রি যাপন করবেন তিনি। পরদিন রংপুর, দিনাজপুর এবং ঠাকুরগাঁ যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 13 জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। পরদিন রংপুর, বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। দীর্ঘ 1.5 যুগ পর গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমান প্রথমবারের মতো ঢাকার বাইরে সফরে যাচ্ছেন। ক্ষমতার জন্য খালেদা জিয়া কখনো দেশের মানুষের অধিকারের প্রশ্নে আপোস করেননি। তার আত্মত্যাগের আদর্শকে ধরে রেখে বিএনপি দেশকে এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত খালেদা জিয়ার স্মরণে শোকসভায় তিনি একথা বলেন। আমির খসরু আরও বলেন, দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের ধারক তারেক রহমান। তার হাতকে শক্তিশালী করে সবাই মিলে গড়তে হবে আগামীর বাংলাদেশ। তারেক রহমানের যে রূপরেখা আগামী দিনে দিয়েছেন বাংলাদেশের জন্য, যখন একদলীয় শাসন থেকে জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র করে আধুনিক বাংলাদেশ গড়েছিলেন, এখন আবার একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র আবার বাংলাদেশকে আধুনিক নতুন বাংলাদেশ কথাটা আমি বলতে চাই না, যে বাংলাদেশকে যে জায়গায় যে তারেক রহমান সাহেব নিয়ে যাওয়ার জন্য যে প্রোগ্রাম করেছেন, সেটা আমাদেরকে সেই মানদণ্ড আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে। গত 2 সপ্তাহ ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনের একটি দলের দিকে ঝুঁকে যাওয়া সুষ্ঠু নির্বাচন নিয়ে দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর বসুন্ধরায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। বিগত দিনে দেশে যত রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের অভাবেই হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। 11 দলীয় জোটের মধ্যে আসন সংক্রান্ত সংখ্যা নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচারিত সংবাদ সঠিক নয় বলেও জানান ডাক্তার তাহের। গত 1-2 সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। চলমান শৈত্যপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে আসছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নওগাঁ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা সহ 12 জেলা এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আপাতত এর তীব্রতা কমার সম্ভাবনা নেই। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আরও 5 দিন অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। কয়েকদিন ধরে দেশের উপর দিয়ে হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে, যার ফলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এবার শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.9। কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কয়েকগুণ বেড়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জলি জানান, আগামী 5 দিন দেশের তাপমাত্রা আরো কমবে। 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা ও তীব্র শীতে লালমনিরহাটেও জনজীবন বিপর্যস্ত। টানা 7 দিন সূর্যের দেখা মেলেনি। তিস্তা ও ধরলার চরাঞ্চলের লোকদের দুর্ভোগ আরো চরমে। কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে চরাঞ্চলের শ্রমজীবী মানুষেরা কাজে বের হতে পারছেন না। গরম কাপড়ের অভাবে অনেকে আগুনে তাপ নিয়ে শীত নিবারণ করছেন। ঠান্ডা তো আসেই, এর আগেও ঠান্ডা ছিল, এখন আর কি কয়েকদিন থেকে কুয়াশাটা বেশি। ঠান্ডার কারণে ঘরেতে বাইরে বাড়িতে পারতেছি না, একেবারে অন্ধকার হয়ে গেছে কুয়াশাতে, মানে কিচ্ছু দেখা যায় না। একই অবস্থা নীলফামারীর অসংখ্য খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের। আয় রোজগার না হওয়ায় অতি কষ্টে দিন কাটছে তাদের। জেলা প্রশাসন জানায়, জেলা জুড়ে এরই মধ্যে 25,000 শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মাঘের শেষে আমরা জানি যে বাঘ কান্দে, কিন্তু পুষের জারে যে বাঘ কান্দে তা তো আমরা জানি না। শীতে কাম কামাইও কম হচ্ছে, রিক্সা তো মানুষ করতেছে না, আমাদেরও মনে করেন খুব কষ্ট। বাড়িতে শীতের কাজ, কাপড় চোপড় নাই, প্রকাণ্ড শীত, আমরা ঘর থেকে বের হতে পারতেছি না, কাপড় চোপড়ও খুব কম, চলতে খুব কষ্ট হয়, তারপরেও চলার লাগছে, দিন মিলি দিন খাই, উপায় আর কি। আমরা ইতিমধ্যে প্রায় 25,000 কম্বল আমরা আমাদের ইউনোদের মাধ্যমে, সরকারি যে মেকানিজমের মাধ্যমে বিতরণ করা হয়েছে। কিছু কিছু চলছে এখনো। এদিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমে দাঁড়িয়েছে 6.9 ডিগ্রিতে। রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সাধারণ মানুষ খড়কুটো চালিয়ে উষ্ণতা নেয়ার চেষ্টা করছেন। কুড়িগ্রামে তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস। এতে কৃষি শ্রমিক ও দিনমজুররা পড়েছেন চরম দুর্ভোগে। বাড়ছে শীতকালীন বিভিন্ন অসুখ বিসুখ। এদিকে চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, সাভার সহ বিভিন্ন স্থানে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। জাহিদুল আলম, এটিএন বাংলা। এই বছর থেকে সব প্রতিষ্ঠানকে অনলাইনে ভ্যাট দিতে হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। করদাতাদের ভ্যাট রিফান্ড প্রাপ্তির ভোগান্তি দূর করতে স্বয়ংক্রিয় পদ্ধতির ই-ভ্যাট সিস্টেম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এনবিআর এর সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটালাইজড করা হবে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। করদাতাদের ভ্যাট প্রদান এবং রিফান্ড পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি দূর করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করেছে এনবিআর। জাতীয় রাজস্ব ভবনে এই ই-ভ্যাট সিস্টেমটির উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। ফলে আমাদেরকে উদ্বোধনের দিনই ঢাকার 3টি ভ্যাট কমিশনারেটের অধীনে 3 করদাতার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রায় 45 লাখ টাকা পর্যন্ত ভ্যাট রিফান্ড করা হয়। সহজেই এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন করদাতারা। দীর্ঘদিন থেকে আমরা একটা জটিলতায় ছিলাম স্যার, অসংখ্য ধন্যবাদ। আজকে সেই প্রক্রিয়া উদ্বোধন হলো, এটা অনেক সহজ। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, স্বয়ংক্রিয় এই পদ্ধতির ফলে করদাতাদের আর ভ্যাট কার্যালয়ে আসার প্রয়োজন হবে না। আগামী বছরে আমরা প্ল্যান করেছি যে আমাদের ভ্যাটের আইনও কম্পালসারি ই রিটার্নের সিস্টেমটা চলে আসবে। অনলাইনে দেওয়ার অনেক 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 সুবিধা। কত মানুষকে ট্রাভেল করতে হয় অফিসে আসার জন্য। আমরা ইলেকট্রনিক সিস্টেমটা চালু করে দিই, তারপর আমরা দেখব যদি প্রসেসটাকে আরো সহজ করা লাগে আমরা আইন সংশোধন করব। আমরা এটাকে কমপ্লিটলি স্বচ্ছ করতে চাই। এই পদ্ধতিতে দ্রুত রিফান্ড পাওয়ায় মানুষের মধ্যে কর দেওয়ার আগ্রহ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। এই রিফান্ড নেওয়ার জন্য যদি দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, এটা কিন্তু আমি মনে করি যে তাহলে আমাদের ট্যাক্স পেয়ারদের প্রতি আমরা ন্যায্য আচরণ করছি। সারা পৃথিবীতে ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া একটা উৎসব। বিদেশে রিফান্ডের টাকা দিয়ে তারা প্ল্যান করে ফেলে যে এই বছর সে ফ্রিজ বদলাবে, নাইলে এই বছর কোথাও বেড়াতে যাবে। যদি আমরা এগুলোকে স্বচ্ছ করে ফেলতে পারি, প্রত্যেক ট্যাক্স পেয়ার যদি দেখে যে উনি রিটার্ন সাবমিট করলে ওনার যে অটোমেটেড মানে যে অতিরিক্ত টাকাটা হয় এটা ওনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের ট্যাক্স পেয়ারদের রিটার্ন দেওয়ার সংখ্যাটাও বাড়বে। অচিরেই ব্যক্তি করদাতাদের ই রিটার্ন জমার সাথে সাথে রিফান্ডের ব্যবস্থা করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। টোটাল ক্রিয়েটেড ভ্যাট, ভিএটেড রিফান্ড। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
নির্বাচন কমিশনে এখনো বৈধতা না পাওয়ায় আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির। যাচাই বাছাইয়ে একটি ছাড়া সব আসনে দলের প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে। উচ্চ আদালতের রায়ে দলের কাউন্সিলের বৈধতা এবং লাঙল প্রতীক তারাই পাবেন বলে আশা করছেন দলটির শীর্ষ নেতারা। এদিকে নির্বাচনের পরিবেশ না থাকার অজুহাতে কোনো প্রার্থী দেয়নি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। দলের চেয়ারম্যান জিএম কাদেরের সাথে শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে গত বছরের 9 আগস্ট অষ্টমবারের মতো ভাঙে জাতীয় পার্টি। সম্মেলন করে দলের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান, মুজিবুল হক চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করে নতুন কমিটি করেন তারা। তবে ওই কাউন্সিলকে এখনো বৈধতা দেয়নি নির্বাচন কমিশন। এ বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হলে নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করে উচ্চ আদালত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গত 9 ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর দুই জাতীয় পার্টির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ আত্মপ্রকাশ করে। 18টি দল নিয়ে গঠিত এই জোট নির্বাচনে 122 আসনে প্রার্থী ঘোষণা করে। তবে ঘটা করে জোট করলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেয়নি আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি। মনোনয়নপত্র দাখিলের সময় সেখানে যে আমার প্রস্তাবক এবং সমর্থক দুজনকেই কিডন্যাপ করা হয়। দিনে দুপুরে রিটার্নিং অফিসের সামনে থেকে যদি প্রস্তাব সমর্থকদেরকে নিয়ে যায়, সে অবস্থায় জোটের যারা অনেকেই ইলেকশনে যাওয়া ভয় পাচ্ছেন। আমাদের জোটে যে প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু, তিনি নিজেও নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন, কারণ তিনি বলছেন যে নির্বাচন করার মতো পরিবেশ নাই। এদিকে আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টি থেকে 40 জন মনোনয়ন জমা দিলেও একটি ছাড়া সবার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বাতিল হয়েছে দলের চেয়ারম্যান ও নির্বাহী চেয়ারম্যানের মনোনয়নও। ইলেকশন কমিশন একটা নির্দেশ দিয়েছে যে জাতীয় পার্টির রিকগনাইজ সিগনেটারি হচ্ছে জনাব কাদের। কোনো বিষয়ে রিটে যদি রুল ইস্যু হয় এবং হিয়ারিংয়ের জন্য রাখা হয়, অনেক সিদ্ধান্ত আছে, তাহলে এই বিষয়ে কিন্তু আর কার্যক্রম সংশ্লিষ্ট পক্ষের করা উচিত না। নির্বাচন কমিশন কিভাবে কাদের সাহেবের সাইনের যে মনোনয়নপত্র গ্রহণ করার জন্য নির্দেশ দিলেন, এটা আমরা মনে করি এটা নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব আচরণ করেছেন। তারা কোর্টকে মানেন নাই, কোর্টকে অবমাননা করেছেন। দলটির শীর্ষ নেতারা বলছেন, হাইকোর্টের দেয়া রুল শুনানির মাধ্যমে কাউন্সিলের বৈধতা ও লাঙল প্রতীক পাবেন তারা। সেক্ষেত্রে দলীয় প্রার্থীরাও নির্বাচনের সুযোগ পাবেন। আমাদের গঠনতন্ত্রে যা যা আছে, যা যা উপাদান দরকার, সবকিছু মেনেই আমরা কাউন্সিল করেছি। কোর্টে হিয়ারিং হইলে আমার মনে হয় যে আমাদের পক্ষ থেকে সাবমিশন রাখলে কোর্ট মানে কনভিন্স করতে পারবো, এবং আমরা আশা করি যে আমাদের পক্ষে রায় হবে। জাতীয় পার্টির সব অংশের ঐক্য ফিরিয়ে আনা গেলে এই নির্বাচনে ভালো ফল আসতো বলে মনে করেন এই অংশের নেতারা। আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে শক্তি সঞ্চার করার। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। আনোয়ার হোসেন মঞ্জুর নামেও দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 4 আসনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনী মাঠে তার শক্ত প্রতিদ্বন্দ্বী 4 বারের সাবেক সংসদ সদস্য বিএনপির বর্ষিয়ার নেতা মঞ্জুরুল আহসান মঞ্জু। জামাত এই আসনটি এনসিপিকে ছেড়ে দেয়ায় চলছে নানা জল্পনা কল্পনা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুমিল্লা থেকে আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 4 আসনে। বুলেটের গুলির সামনে বুক পেতে দেয়া টকবগে এই যুবক ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবার আমরা ইনসাফের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য, ভারতীয় আধিপত্য বিরোধী অবস্থানের জন্য, সিয়ামরা যেই কারণে তাদের জীবন দিতে চেয়েছে সেটির জন্য হচ্ছে আমরা ভোট দেব। এবার আপনারা সবাই আমরা একসাথে, আমার আন্টি আঙ্কেল মারা যারা আছেন, সিয়ামের আম্মা বলতে পারবো, আপনি কি আমার ভোটেই আমারে পাইছেন, আর কোনো সময় পান নাই। রাজনীতির মাঠে নতুন মুখ হাসনাত আব্দুল্লাহ লড়ছেন শাপলাকলি প্রতীকে, তবে নেই চেষ্টার কমতি। জামাতের সমর্থন পাওয়ায় নির্বাচনী কার্যক্রমে বেড়েছে গতি। হাসনাত আব্দুল্লাহকে লড়তে হবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয়া 4 বারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মঞ্জুর সাথে। যোগ্য দুটোটায় বোঝা যায়, তো মঞ্জুর আহসান মুন্সি
মনে করেন পুরানা আর কি, ওকে তো যুবক পোলা হয়নি চাই যে আমরা নতুন চাই, তো আমরা তো ভালো লাগে মঞ্জুর হাসান মুন্সি যে দেবিদ্বারের উন্নয়নের রূপকার, যার দ্বারা দেবিদ্বার আনাচা কোনাচা রাস্তাঘাট হয়েছে, ইনশাল্লাহ আমরা তাকে চাই। এখানে ভালোই সারা পড়তেছে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের, ওনার জনপ্রিয়তা আলহামদুলিল্লাহ আকাশচুম্বী। সবার আশাবাদী যে উনি যদি সংসদে যায় তাহলে আমাদের এই দেবিদ্বারের জন্য ভালো উন্নতি হবে এবং দেবিদ্বারের জন্য ভালো হবে। আমরা জুলাই যোদ্ধারা অনেক দেশ পরিবর্তন করছে, অঙ্কা ইনশাল্লাহ দিলে বিএনপি ক্ষমতা আসলেই আরো দেশটা একটু ভালো হবে। 17 বছর বহুত জেলমেল খাচ্ছে, বহুত মামলা গাইছে, তো বেটার যদি অঙ্কা আমরা না চাই তাহলে বলি কি বেটা এত মামলা খাইয়া আমরা হেরে দরকার। দেবিদ্বার উপজেলায় মোট ভোটার 4,10,085 জন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুমিল্লা 5 আসনের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি কুমিল্লার ব্রাহ্মণপাড়া বুড়িচং নিয়ে গঠিত কুমিল্লা 5 আসনে। এখানে মোট ভোটার 4,76,162 জনের মতন। তবে এখানে বর্তমানে এই কুমিল্লা ক্যান্টনমেন্ট হয়ে যে সড়কটি ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেটে গিয়েছে, এটি 2 লেনের এই সড়ক হওয়ার কারণে এখানে প্রায় সময় তীব্র যানজট এবং নানা ধরনের দুর্ঘটনার কবলে পড়ে যানবাহন। তো এখানে মূলত এখানে যারা সাধারণ ভোটার রয়েছেন তারা বলছেন যে এই সড়কটি, এই আঞ্চলিক যে মহাসড়কটি রয়েছে সেটিকে 4 লেনে উন্নতি করার দাবি জানাচ্ছেন। তবে এখানে বর্তমানে যে 9 জন বৈধ প্রার্থী রয়েছেন তারা সবাই বলছেন যে ভোটারদের আকাঙ্ক্ষা অনুযায়ী তারা এখানে এই 2 লেনের সড়কটিকে 4 লেনের সড়কে উন্নতি করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ রয়েছেন, সেভাবে তারা কাজ করছেন। এখানে মূলত বিএনপি এবং জামাতের যে 2 জন প্রার্থী রয়েছেন তাদের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন সাধারণ ভোটাররা। জি, সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। সালাম স্টিল ভোটার গাড়ির আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশের নাম। এর ফলে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হবে। তবে এটা ফেরতযোগ্য জামানত। নতুন এই নীতি আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে। পররাষ্ট্র দপ্তরের তালিকায় মোট 38টি দেশ রয়েছে। এতে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটানও রয়েছে। এছাড়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু দেশকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা B1 বা B2 ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে $5,000, $10,000 বা $15,000 বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে। পুরান ঢাকাকে ঝুঁকি এবং চাঁদাবাজি মুক্ত করার অঙ্গীকার করে ভোটারদের সমর্থন চাইছেন ঢাকা 6 আসনের প্রার্থীরা। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার জনপ্রিয়তাকে পুঁজি করে এখানে ভোটের মাঠ সুসংহত করার কাজ করছেন তার ছেলে ইশরাক হোসেন। তবে পরিবর্তনের বার্তা নিয়ে বেশ জোরে সোরে নিজের অবস্থান জানান দিচ্ছেন জামাতের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই নির্বাচনী এলাকার মানুষের সাথে কথা বলে রিপোর্ট করেছেন সাজ্জাদ জাহান। গ্যাস সংকট, রাস্তা খোঁড়াখুড়ি আর ঝুঁকিপূর্ণ স্থাপনা, এমন নানা সমস্যায় জর্জরিত পুরান ঢাকার গ্যান্ডারিয়া থেকে শাকারি বাজার। ঢাকা 6 আসন জুড়ে আছে নাগরিকদের দীর্ঘদিনের নানা ভোগান্তি। দিনের একটি নির্দিষ্ট সময় চুলায় গ্যাস আসায় খাবার দাবারে দুর্ভোগ পোহাতে হয় এই এলাকার বাসিন্দাদের। এই গ্যাসের সংকটটা দূর করতে হবে। মা বোন খেতে পারে না, বাড়ি ঘরে খেতে পারে না, মা বোন রান্না করতে পারে না। ইনশাল্লাহ যারা নির্বাচিত করব তারা যেন খুব সুন্দরভাবে কাজ করে। বছরের পুরো সময় ধরে চলতে থাকা রাস্তা খোঁড়াখুড়ি আর যানজটকে সঙ্গী করে চলে এখানকার মানুষের জীবনযাপন। কিছুদিন পর পরে ওয়াসা বিভিন্ন লাইনগুলো নিচ থেকে নেওয়া হয়, কাটা হয়, রাস্তার বিভিন্ন দুর্ভোগ আমরা পোহাতে থাকি। আমি চাঁদাবাজ মুক্ত সমাজ চাই বা প্রশাসনের নৈতিক চরিত্র ভালো চাই। আমরা চাই যে মাদক মুক্ত একটি সমাজ। সংসদ সদস্য যিনি হবেন তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে সমন্বয় করে যেন এই কাজগুলি করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সূত্রাপুর, ওয়ারী, গ্যান্ডারিয়া ও কোতোয়ালি থানার কিছু অংশ নিয়ে গঠিত ঢাকা 6 আসন। এখানে বিএনপির প্রার্থী সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন ডক্টর আব্দুল মান্নান। দুজনের ইস্তিহারে আছে পুরান ঢাকাকে ঝুঁকি ও চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার।
আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা, সেই আদর্শকে আমি মনে প্রাণে ধারণ করি। এটা আমার রাজনীতির মূল চালিকা শক্তি। সাধারণ মানুষের সাথে মিশে থাকতে হবে এবং তাহলে তাদের যে হাড়ির খবর, অর্থাৎ তাদের যে ঘরের খবর, সেই খবরটি নিয়ে আমাদেরকে জনপ্রতিনিধি হিসেবে ভূমিকাটা রাখতে হবে। পিতা ভালো করলে তার পুত্রও যে তার ফল ভোগ করবে তা না, নিজের অ্যাক্টিভিটিস দিয়েই প্রমাণ করতে হবে যে আই এম দ্য ফিটেস্ট ম্যান ফর দ্য নেক্সট। আমি মনে করি আমরা সবাইকে নিয়ে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশের জন্য আমরা কাজ করছি। গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নিজেদের নাগরিক সমস্যাগুলো সমাধানের প্রত্যাশায় আছেন ঢাকা ৬ সংসদীয় এলাকার ৩ লাখ বাসিন্দা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে কক্সবাজার ৩ আসনে গুম গাছতলায় আছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমি চলে এসেছি কক্সবাজারে, আর আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার ৩ সদর আসনের গুম গাছতলা নামে একটি বিখ্যাত জায়গায়। এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলবো এবং শুনবো কেমন চলছে নির্বাচনী হালচাল। চলুন আমার সাথে। ভেরি আনফরচুনেট, এমন একটা রাষ্ট্র আমরা দাঁড় করিয়েছি যেখানে সবসময় একটা পক্ষ সবসময় রাষ্ট্রহীন হিসাবে থাকে, একটা নাগরিক পক্ষ রাষ্ট্রহীন হিসাবে, যাদেরকে আমরা বিরোধী দল হিসাবে মনে করি। অতীতের সময়ও সেটা দেখছি, আচ্ছা সামনে যে নির্বাচন বোধহয় সেটাতেও বোধহয় সেই জিনিসটা আমরা আবার লক্ষ্য করবো। আমরা চাই সব শ্রেণীর সব মানুষই নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা নির্বাচন বাংলাদেশে হোক। একদম ল অ্যান্ড অর্ডারের স্থিতি সমগ্র বাংলাদেশে মেনটেন হোক সমানভাবে সব শ্রেণীর মানুষের জন্য। ল অ্যান্ড অর্ডারটাকে আমি বেশি প্রায়োরিটাইজ করছি। গ্রাম এবং শহরের মাঝে যে উন্নয়নের সম্ভাব্য ধারা সেটি বাস্তবায়ন হোক। নেক্সট যেই সরকার আসুক সেটাই প্রত্যাশা রাখছি সেই সরকার থেকে। এখানকার মানুষজন বলছিলেন যে তারা প্রান্তিক এবং গ্রামীণ উন্নয়ন চান, কারণ গ্রামীণ উন্নয়ন হলেই পুরো দেশের উন্নয়ন সম্ভব, এমনটাই মনে করেন এখানকার মানুষ। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আছি কক্সবাজার ৩ আসনে, যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সবজি ভান্ডার হিসেবে খ্যাত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালীগঞ্জ এলাকায় গড়ে উঠেছে একাধিক সবজি আড়ত। সেখানে উৎপাদিত টমেটো রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। মৌসুমের শুরুতে প্রতি মণ ৩৫০০ টাকা পেলেও এখন প্রতি মণ ২০০০ থেকে ২২ টাকায় বিক্রি হওয়ায় হতাশ কৃষকরা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নেপালের বিভিন্ন এলাকায় মুসলিম ও হিন্দুদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। দেবদেবী নিয়ে ধর্মীয় অবমাননাকর মন্তব্য এবং পরে মসজিদে ভাঙচুরের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর পারসা জেলার বীরগঞ্জ সহ ধানুষা অঞ্চলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বীরগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষুব্ধদের দফায় দফায় সংঘর্ষ হয়। এদিকে উত্তেজনার জেরে ভারত জরুরি পরিষেবা ছাড়া নেপালের সঙ্গে সব ধরনের সীমান্ত পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে সীমান্তবর্তী এলাকায় দুই দেশই সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে। অনুষ্ঠিত হল বরেণ্য চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব আব্দুল লতিফ বাচ্চুর জানাজা। সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিএফটিসি প্রাঙ্গণে তার জানাজা শেষে মরদেহ তার নিজ জেলা সিরাজগঞ্জে নেওয়া হয়। সেখানে বাদ আসর শহরে চৌরাস্তা জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জেলার রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে ৪ জানুয়ারি ইন্তেকাল করেন প্রখ্যাত এই চলচ্চিত্র ব্যক্তিত্ব। এবার খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নিতে ভারতে না গেলে বাংলাদেশের বিপক্ষে ওয়াক ওভার দেয়া হবে এবং পয়েন্ট কাটা যাবে টাইগারদের। ESPN ক্রিকইনফোর এমন সংবাদকে ভিত্তিহীন বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তাই সবার আগে। তবে বিশ্বকাপে অংশ নিতে তারা একটি বাস্তবসম্মত সমাধানে আসার চেষ্টা করছে সংস্থাটি। আরও জানাচ্ছেন পরাগ আরমান।
নিরাপত্তা ইস্যুতে গত রোববার বিসিবি একটি চিঠি দিয়ে আইসিসিকে অনুরোধ করেছিল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে দেয়ার। সূচি অনুযায়ী বাংলাদেশের সবকটি ম্যাচ ভারতে হওয়ার কথা। যারা এক মুস্তাফিজকে আইপিএল খেলার নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা বিশ্বকাপের সময় পুরো বাংলাদেশকে যে সুরক্ষা দিতে ব্যর্থ হবে তা বলাই বাহুল্য। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলছে, এমন অভিযোগে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপে বিসিসিআই বাংলাদেশের পেসার মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেয়। বিনা কারণে টাইগার পেসারকে দল থেকে বিদায় করে দেওয়ার বিষয়টি সহজভাবে নেয়নি বাংলাদেশ। প্রথমে আইসিসির ইতিবাচক মনোভাব শোনা গেলেও বাংলাদেশের ম্যাচ ভেন্যু ভারত থেকে সরছে না বলে সংবাদ প্রকাশ করে ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। উল্টো তারা জানায়, জয়শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বাংলাদেশকে জানিয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। এই খবরের বিরোধিতা করে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তারা জানায়, এখনো পর্যন্ত এমন কোনো নির্দেশনা দেয়নি আইসিসি, বরং 2026 টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে একটি সুষ্ঠু ও বাস্তবসম্মত পথ খুঁজতে কাজ করছে তারা। বিসিবি আরও জানায়, যা কিছু হোক না কেন জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা এবং সুরক্ষাই সবচেয়ে আগে। পরাগ আরমান, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। যশোর নির্বাচনে 38টির মধ্যে 11 কেন্দ্রের ফলাফল ঘোষণা। ভিপি পদে ছাত্রদলের রাকিব, জিএস এবং এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে। রবিবার থেকে 4 দিনের উত্তরাঞ্চলে 9 জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। নিরাপত্তা চেয়ে সরকারের কাছে চিঠি। সরকার ও ইসির পক্ষপাতমূলক আচরণে সুষ্ঠু নির্বাচনে শঙ্কা জামাতের। নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত জাতীয় পার্টির। পরিবেশ না থাকার অভিযোগ জেপির মঞ্জুর। তীব্র শীতে বিপর্যস্ত সারা দেশ। 4 বিভাগ ও 12 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 6.7 ডিগ্রি। এবং যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ। দেশটিতে প্রবেশে জামানত দিতে হবে সর্বোচ্চ $15,000। 21 জানুয়ারি থেকে কার্যকর। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।